সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। একাদশ শ্রেণী সুপ্রিয় শিক্ষার্থীরা, গুছিয়া আইডিয়াল কলেজে অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের আলোচনা থেকে তোমরা সরলরেখার মূল যে সূত্রগুলো, সেই সূত্রগুলো সম্পর্কে শিখতে পারবে এবং সেই সূত্রগুলোর প্রয়োগ করতে শিখবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখে নিই যে সরলরেখা অধ্যায়ের মূল সূত্রসমূহ। সরলরেখার সাধারণ সমীকরণ। দেখো, সরলরেখার সাধারণ সমীকরণটা কি? ax plus by plus c equal 0। আমরা একটু এই সরলরেখার সাধারণ সমীকরণটা সম্পর্কে আলোচনা করি। দেখো, সমীকরণটা কি? ax plus by plus c equal to 0। তুমি একটা ইকুয়েশন দেখে কিভাবে চিনবে যেটা একটা সরলরেখার সমীকরণ? এখানে কিন্তু x এর যে পাওয়ার, দেখো এখানে পাওয়ার আছে কত? 1। y এর যে পাওয়ার তা আছে কত? 1। তার মানে আরেকটা ধ্রুব পদ আছে। সরলরেখার ইকুয়েশন যদি হতে হয় তাহলে যে চলক দুটো থাকবে তার পাওয়ার অবশ্যই 1 হবে। একটা চলকও থাকতে পারে সরলরেখার সমীকরণে, তবে সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে চলকের সর্বোচ্চ যে পাওয়ার সেটা কত হবে? 1 হবে। যখনই কোনো সমীকরণের তুমি দেখবে যে পাওয়ার 1 চলকের, চলক যদি দুইটা থাকে, প্রত্যেকটার পাওয়ার যদি 1 হয়, একটার পাওয়ার যদি 2 হয়ে যায়, তাহলে কিন্তু সেটা সরলরেখা থাকবে না, সেটা বক্ররেখা হয়ে যাবে। যেমন আমি যদি এভাবে বলি, দেখো 3x plus 2y plus 4 equal to 0। এটা কোন ধরনের সমীকরণ? এটা একটা সরলরেখার সমীকরণ। কি দেখে তুমি বুঝলে এটা সরলরেখার সমীকরণ? এখানে চলক একটা হচ্ছে x আর একটা হচ্ছে y। x এর সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 1, y এর সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 1। এখানে এটা c কি? c হচ্ছে 4, তাহলে এটা একটা ধ্রুবপদ। তাহলে এটা কোন ধরনের সমীকরণ? এটা একটা সরলরেখার সমীকরণ। ঠিক আছে? এবারে এই সরলরেখাটির একটু পরিবর্তিত আকার, সরলরেখার ঢাল আকার সমীকরণ। সরলরেখার ঢাল আকার সমীকরণ। দেখো, সরলরেখার ঢাল আকার সমীকরণটা কি? y equal mx plus c। এই আকারে যদি কোনো সরলরেখার সমীকরণকে লিখি, আমরা এটা বলতে পারি যে এটা সরলরেখার ঢাল আকার সমীকরণ। যদিও এটা একই রকমের, একটু পরিবর্তিত রূপ। এটা হলো সরলরেখার ঢাল আকার সমীকরণ। এখানে x এর যে সহগ, এটা হচ্ছে সরলরেখাটি ঢাল। আর এই c কি? c হচ্ছে y অক্ষের ছেদক অংশ, অর্থাৎ এই রেখাটি y অক্ষকে মূল বিন্দু থেকে কত দূরে ছেদ করবে সেটাই হচ্ছে c। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, সরলরেখার ঢাল আকার সমীকরণটা কি? y equal mx plus c। এখানে m কি? m হচ্ছে সরলরেখাটির ঢাল। এখন ঢাল কি? ঢাল কাকে বলে? আমরা একটু তাহলে এর ঢালটা শিখে নিচ্ছি। দেখো, একটা রেখা, একটা সরল রেখা। এই রেখাটি x অক্ষের ধনাত্মক দিকের সাথে যে পরিমাণ কোণ উৎপন্ন করবে, সাপোজ এটা যদি হয় থিটা, এই রেখাটি x অক্ষের কোন দিকের সাথে কোণ উৎপন্ন করেছে? এই ধনাত্মক দিকের সাথে কোণ উৎপন্ন করেছে। তো যখন কোনো রেখা x অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা কোণ উৎপন্ন করে, তখন ওই সরলরেখাটির ঢাল হচ্ছে tan থিটা। ঢাল সমান হচ্ছে কি? tan থিটা, অর্থাৎ tan যে অনুপাত, হ্যাঁ, এখানে যে কোণ উৎপন্ন করবে তার tan অনুপাত হচ্ছে ওই সরলরেখার ঢাল। তো প্রিয় শিক্ষার্থীরা, খেয়াল রাখতে হবে নিশ্চয়ই কোণটি কোন দিকে হবে?
এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণটা উৎপন্ন হতে হবে, তাই না? তাহলে সাপোজ তুমি ধরো যে থিটা ইকুয়াল টু যদি এমন হয়, থিটা ইকুয়াল টু মনে করো 45 ডিগ্রি, তাহলে এই রেখাটির ঢাল হবে কত? দেন ঢাল, এটাকে আমরা সাধারণত m দিয়ে প্রকাশ করে থাকি। ঢাল কত হবে? থিটার জায়গায় 45, তাহলে এই রেখাটির ঢাল কত? 1। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বুঝতে পারলে যে কোনো একটি রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করবে তার ট্যান অনুপাতই হচ্ছে ওই সরলরেখার ঢাল। কন্ডিশন কি? এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণটা উৎপন্ন হতে পারে। আমরা ঢাল সম্বন্ধে আরেকটু জেনে নিই, তারপর অন্য সূত্রে যাচ্ছি। মনে করো এই তোমার এক্স অক্ষ y অক্ষ আছে, এখন এই একটা রেখা আছে, এই রেখাটি এই এক্স অক্ষের ঋণাত্মক দিকের সাথে মনে করো 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এবার বলো যে তাহলে সরলরেখাটির ঢাল কত হবে? তাহলে আমরা বলেছিলাম কি যে রেখাটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার ট্যান অনুপাত হচ্ছে ওই সরলরেখার ঢাল। তাহলে আমাকে খেয়াল করতে হবে যে এখানে এক্স অক্ষের নেগেটিভ দিকের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, তাহলে এটা ধনাত্মক দিকের সাথে কত কোণ উৎপন্ন করেছে? প্রিয় শিক্ষার্থী, আমরা জানি যে এখান থেকে এই পর্যন্ত আমরা যদি কোণ বিবেচনা করি, এটা হচ্ছে এক সরল কোণ 180 ডিগ্রি। তাহলে এখানে থেকে এইটুকু 180 থেকে 45 বাদ যাবে, তাহলে এই ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ কত হবে? 180 ডিগ্রি মাইনাস 45, এটা হবে 135 ডিগ্রি। তাহলে এই রেখাটির ঢাল কত হবে? এক্ষেত্রে ঢাল m ইকুয়াল টু হবে কিন্তু tan 135 ডিগ্রি, এর মান হচ্ছে কত? মাইনাস 1। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ঢাল কি বুঝতে পারলে? যে কোনো একটি রেখা x অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করবে তার tan অনুপাতই হচ্ছে ওই সরলরেখার ঢাল। আমরা দুইটা সূত্র শিখলাম, সরলরেখার সাধারণ সমীকরণ এবং সরলরেখার ঢাল আকার সমীকরণ। এবারে নাম্বার 3, মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ। মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ। কোনো একটি রেখা যদি মূল বিন্দু দিয়ে যায় তাহলে তার সমীকরণটা কেমন হবে? y mx। এখানে m হচ্ছে আবার একই কথা, এখানে m হচ্ছে সরলরেখাটির ঢাল। প্রিয় শিক্ষার্থীরা, একটু আগে আমরা শিখলাম যে সরলরেখার ঢাল আকার সমীকরণ। সেখানে আমরা কি শিখেছিলাম? y mx প্লাস c, এটা ছিল ঢাল আকার সমীকরণ। এখানে এইটা কি ছিল? y অক্ষের ছেদক অংশ। এই y অক্ষের ছেদক অংশ এটা যদি 0 হয়ে যায়, অর্থাৎ c ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে আর এই রেখাটি y অক্ষকে ছেদ করবে না। দেন এই রেখাটি ঠিক মূল বিন্দু দিয়ে চলে যাবে এভাবে। এই যে আমাদের রেখা হয়, এখান থেকে চলে যাবে অথবা এখান থেকে চলে যাবে, এরকম হয়ে যাবে। রেখাটি x অক্ষকে মানে y অক্ষকে কি করবে না? ছেদ করবে না। তারপরে তাহলে মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ কি? y mx। m কি? m হচ্ছে সরলরেখার ঢাল। ঢাল কি? একটু আগে আমরা আলোচনা করলাম। তাহলে আমরা শিখলাম সরলরেখার ঢাল আকার সমীকরণ এবং মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ। এবারে দুটি বিন্দু সংযোগ রেখার সমীকরণটা কিভাবে বের করব এবং একটা বিন্দুগামী m ঢাল বিশিষ্ট সরলরেখার সমীকরণটা কিভাবে বের করব সেটা শিখব। x1 y1 বিন্দুগামী m ঢাল বিশিষ্ট
সরল রেখার সমীকরণ। অর্থাৎ একটা রেখা, যে রেখাটি x1 y1 বিন্দু দিয়ে যাবে, ওই বিন্দু দিয়ে যাবে এবং রেখাটির ঢাল হচ্ছে m, তাহলে রেখাটার সমীকরণ কেমন হবে এটাই হচ্ছে আমাদের এখানের আলোচনা। তা কোনো একটি রেখা যখন x1 y1 বিন্দুগামী m ঢাল বিশিষ্ট রেখার যে সমীকরণ তেমন হবে। এই একটা রেখা আছে, রেখাটি x1 y1 বিন্দু দিয়ে যায়, হ্যাঁ, এই রেখাটা মনে করো এই বিন্দু দিয়ে যায়, হ্যাঁ, এবং রেখাটির ঢাল কত দেওয়া আছে m, তাহলে রেখাটার সমীকরণ কেমন হবে? এক্ষেত্রে রেখাটির সমীকরণ হবে y minus y1 m into x minus x1। প্রিয় শিক্ষার্থীরা, একটা রেখা যদি ভাবে x1 y1 বিন্দু দিয়ে যায়, রেখাটার ঢাল যদি m হয়, তাহলে রেখাটার সমীকরণ সরাসরি ভাবে বের করতে পারবো y minus y1 equal m into x minus x1। এখানে এই x1 y1 কোনটা? এই যে x1 y1 যে বিন্দু দিয়ে যায়, m টা কি? m হচ্ছে সরলরেখাটির ঢাল। প্রিয় শিক্ষার্থীরা, x1 y1 বিন্দু না, সাপোজ ধরো তুমি এই বিন্দুটা হচ্ছে 2 3 এবং রেখাটির ঢাল m না, মনে করো রেখাটির ঢাল হচ্ছে 1/√3, তাহলে সরলরেখাটির সমীকরণ কেমন হবে? তোমরা কিন্তু যে কোনো সূত্র শিখবা, তার সাথে সাথে তার অ্যাপ্লাইটা করে ফেলবা, তাহলে দেখো এটা স্থায়িত্ব হবে এবং তোমার বুঝতে সহজ হবে। x1 y1 বিন্দুটা, এখানে বিন্দুটা কি বললাম? 2 3, ঢাল কত? 1/√3। এবার তাহলে রেখাটির সমীকরণ কেমন হবে? তাহলে আমাদের বিন্দু x1 y1 এর x1 এর জায়গায় কত আছে? 2, y1 এর জায়গায় কত আছে? 3, আর ঢাল কত? 1/√3 m এর জায়গায়। তাহলে আমাদের সূত্রটা কি হবে? y minus y1, y1 কত? 3, y minus y1 m, m কত? 1/√3, x minus x1, x1 কত? 2। এই কিন্তু আমাদের সরলরেখাটার সমীকরণ হয়ে গেল। তাহলে দেখো, আমরা প্রথমে শিখলাম কি, যে x1 y1 বিন্দুগামী m ঢাল বিশিষ্ট সরলরেখার সমীকরণ, আমরা ওটা কি দেখো অ্যাপ্লাই করে ফেললাম। x1 y1 বিন্দু না, জাস্ট ওই বিন্দুটার জায়গায় x1 y1 তো জেনারেল একটা বিন্দু, ওখানে আমরা একটা বিন্দু, পার্টিকুলার একটা বিন্দু ধরে দিলাম, সেটা কি? 2 3। রেখাটির ঢাল কত? 1/√3। দেন জাস্ট দেখো x1 এর জায়গায় আমরা 2 বসালাম, y1 এর জায়গায় 3 বসালাম, ঢাল m এর জায়গায় 1/√3 বসালাম, তাহলেই কিন্তু আমরা সরলরেখাটির সমীকরণ পেয়ে গেলাম। চারটা সূত্র আমাদের শেখা হয়ে গেল। এবারে দেখো নাম্বার 5, x1 y1 ও x2 y, এই দুটো বিন্দু আছে এবার, হ্যাঁ, এই বিন্দুদ্বয়ে সংযোজক রেখার সমীকরণ। প্রিয় শিক্ষার্থীরা, এই জিনিসটা কি? দুইটা বিন্দু দেওয়া আছে, হ্যাঁ, সাপোজ তুমি ধরো এই একটা বিন্দু আছে, এই একটা বিন্দু আছে, এই দুইটা বিন্দুর সংযোগ রেখার সমীকরণ। এই একটু মনে করো x1 y1, এই হচ্ছে x2 y2। এখন এই দুইটা বিন্দুর সংযোগ করলে যে রেখা পাওয়া যাবে, তার সমীকরণটা আমরা এভাবে বের করতে পারবো। কোনভাবে দেখো? সূত্রটা হচ্ছে x minus x1, x1 minus x2, y minus y1 by y1 minus y2। প্রিয় শিক্ষার্থীরা, খেয়াল করবে, দুইটা বিন্দুর সংযোগ রেখার সমীকরণ। তাহলে বিন্দু দুইটা কি? একটা হচ্ছে x1 y1, একটা হচ্ছে x2 y2। এদের সংযোগ রেখার সমীকরণ x minus x1 divided by x1 minus x2 equal y minus y1 by y1 minus y2। তাহলে আমরা যদি জাস্ট x1 y1 না, এই জায়গায় আমরা একটা বিন্দু ধরে নেই, সব এখানে ধরো 2 3, এখানে এটা ধরো 4 8, এই একটা বিন্দু আছে। তাহলে এবার x1 y1 এর জায়গায় কত আছে? 2 3, x2 y2 এর জায়গায় কত আছে? 4 8। এদের সংযোগ রেখার সমীকরণ। তাহলে সমীকরণটা কেমন হবে দেখো, এই সূত্রে আমরা যদি বসিয়ে দেই, দেখতে হবে x minus x1, x1 কত? 2,
ডিভাইডেড বাই x1 মাইনাস x2, তাহলে 2x2 হচ্ছে কোনটা 4, 2 মাইনাস 4 ইকুয়াল y মাইনাস y1, y1 কত আমার 3, ডিভাইডেড বাই y1 মাইনাস y2, y2 কত 8। প্রিয় শিক্ষার্থীরা দেখো, আমরা এখানে যদি এখন একটু সরল করি তাহলে কিন্তু এই দুইটা বিন্দুর সংযোগ রেখার সমীকরণ পেয়ে যাবে। তাহলে আমরা কি শিখলাম যে x1 y1 এবং x2 y2 এই দুইটা বিন্দু, এদের সংযোগ রেখার সমীকরণ আমরা কিভাবে বের করব। তাহলে আমাদের সূত্রটা কি, x মাইনাস x1 ডিভাইডেড বাই x1 মাইনাস x2 ইকুয়াল y মাইনাস y1 ডিভাইডেড বাই y1 মাইনাস y2। এবারে আমরা আরেকটা সূত্র দেখি, সরল রেখার খণ্ডিত আকার বা ছেদিত আকার সমীকরণ। সরল রেখার খণ্ডিত আকার সমীকরণ। এক্ষেত্রে সমীকরণটা এমন দেখো, x বাই a প্লাস y বাই b ইজ ইকুয়াল 1। এই সমীকরণটাকে বলা হয় সরলরেখার খণ্ডিত আকার বা ছেদিত আকার। আসলে এটাকে খণ্ডিত আকার বা ছেদিত আকার কেন বলা হয়? এই সরলরেখাটি x অক্ষকে একটা জায়গায় সেট করবে, y অক্ষকে একটা জায়গায় সেট করবে। সেট করলে ওখানে কি হবে, এটা সরলরেখাটা কি হবে, ওই জায়গায় মানে কাটা হয়ে যাবে, x অক্ষ বা y অক্ষ দ্বারা এই সরলরেখাটি কেটে যাবে, দুইটা জায়গায়। হ্যাঁ, এই কারণে বলা হয় খণ্ডিত আকার। x অক্ষ এবং y অক্ষ রেখাটিকে একটা অংশে কি করে বিভক্ত করবে, এই কারণে রেখাটির নাম হচ্ছে খণ্ডিত আকার বা ছেদিত আকার। x অক্ষকেও সেট করবে, এটা y অক্ষকেও সেট করবে। তার ইকুয়েশনটা কি, x বাই a প্লাস y বাই b ইজ ইকুয়াল কি 1। এখন আমার প্রশ্ন হচ্ছে, এই রেখাটি তাহলে x অক্ষকে কোন বিন্দুতে সেট করবে, y অক্ষকে কোন বিন্দুতে সেট করবে, সেটা আমরা একটু দেখব। হ্যাঁ, দেখো সরলরেখার খণ্ডিত আকার সমীকরণ, কোশ্চেনটা এভাবে আসবে, মনে করো x অক্ষ y অক্ষ আঁকলাম আমি, একটা রেখা আছে, এই রেখাটি এই হচ্ছে আমাদের অরিজিন, x অক্ষ থেকে মনে করো a একক দূরে এই পয়েন্টে গিয়ে সেট করব, y অক্ষ থেকে b একক দূরে গিয়ে এই b বিন্দুতে গিয়ে মনে করো সেট করব। ঠিক আছে, তাহলে এই রেখাটি x অক্ষকে কোন বিন্দুতে সেট করে, দেখো x অক্ষকে কিন্তু a0 বিন্দুতে সেট করবে, y অক্ষকে কোন বিন্দুতে সেট করবে, 0b বিন্দুতে সেট করবে। এগুলো আমরা আগে শিখেছিলাম যে x অক্ষের উপর কোনো বিন্দু যদি অবস্থিত হয় তাহলে কোটির মান 0, y অক্ষের উপর কোনো বিন্দু অবস্থিত হলে তার ভুজের মান 0। তাহলে রেখাটি x অক্ষকে কোন বিন্দুতে সেট করবে, a, 0 বিন্দুতে, y অক্ষকে 0, এটাই কিন্তু এই রেখাটির চিত্র। ঠিক আছে, x বাই a, তাহলে এটা দেখে আমরা কি বুঝবো যে রেখাটি x অক্ষকে কোন বিন্দুতে সেট করবে, a0 বিন্দুতে সেট করবে। রেখাটি y অক্ষকে কোন বিন্দুতে সেট করবে, 0b বিন্দুতে সেট করবে। রেখাটি x অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য কত, এই যে অংশটা ওয়ে কত হবে a। রেখাটি y অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য কত, y অক্ষকে কত দূরে সেট করে, b একক দূরে, তাহলে y অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য কত b, x অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য কত a, x অক্ষের ছেদ বিন্দু কত a0, y অক্ষের ছেদ বিন্দু কত 0b। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পারলে। এবারে আমরা এটার একটা পার্টিকুলার একটা ইকুয়েশন থেকে x অক্ষ y অক্ষের ছেদ বিন্দু বা খণ্ডিত আকার ইকুয়েশনটা আমরা একটু বের করে দেখব। প্রিয় শিক্ষার্থীরা, মনে করো একটা ইকুয়েশন হচ্ছে ভাবে, দেখো 3x এখানে লিখলাম 3x plus 4y minus 12 is equal 0। তাহলে এই যে একটা সরলরেখার সমীকরণ, এই রেখাটির খণ্ডিত আকার সমীকরণ কি হবে, আমরা একটু খণ্ডিত আকারে সাজাই। 3x plus 4y is equal হচ্ছে 12। এটাকে
আমরা যদি খণ্ডিত আকার ইকুয়েশনে নেই তাহলে কি করব, রাইট সাইডে আবার কি ছিল, আমরা খণ্ডিত আকার ইকুয়েশনটা কি একটু দেখে নেই, x/a + y/b = 1, তাহলে এই আকারে বানাবো। রাইট সাইডে আমার কত বানাতে হবে, 1 বানাতে হবে। 1 বানাতে হলে আমার 12 আছে, 12 দিয়ে কি করতে হবে, ভাগ করতে হবে। উভয় পক্ষকে আমরা 12 দিয়ে ভাগ করি, তাহলে এখানে 1 হয়ে যাচ্ছে, x/4 y/3 = 1। এই 4 দিয়ে ভাগ করলাম, 3 দিয়ে ভাগ করলাম। প্রিয় শিক্ষার্থীরা, এবারে দেখো এই ইকুয়েশনটাকে এর সাথে মিলাও, হয়েছে খণ্ডিত আকার ইকুয়েশন। এটাই হলো এই সরলরেখাটির খণ্ডিত আকার ইকুয়েশন। প্রিয় শিক্ষার্থীরা, একটু আগে আমরা যে শিখলাম খণ্ডিত আকার ইকুয়েশন, এটা থেকে x অক্ষ এবং y অক্ষের ছেদ বিন্দু, আমরা একটু এখান থেকে দেখে নেই এই রেখাটির x অক্ষের ছেদ বিন্দু এবং y অক্ষের ছেদ বিন্দু। এখানে এর জায়গায় কত আছে, 4, তাহলে রেখাটি x অক্ষকে কোন বিন্দুতে ছেদ করবে, 4 0 বিন্দুতে ছেদ করবে। এখানে a 0 না হয় তাহলে কি হবে, এটা হবে 4 0। তাহলে x অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য কত, 4, তাহলে a না হয় এখানে দৈর্ঘ্যটা কত হবে, 4। এটি y অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে, 0 3 বিন্দুতে ছেদ করে, তাই না? তাহলে এখানে 0 b না হয় এটা কত হবে, 0 3 হবে। রেখাটি y অক্ষের ছেদাংশের দৈর্ঘ্য কত, 3, আগে কি ছিল b, তাহলে দৈর্ঘ্যটা কত হবে, 3। তো শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এভাবে তোমরা যে কোনো একটা সূত্র শিখিয়ে তার সাথে একটা উদাহরণ সেট করে সূত্রটাকে ভালোভাবে আয়ত্ত করে নিবে, তাহলে দেখবে তোমার কিন্তু পরবর্তীতে আর সমস্যা হবে না এবং এর স্থায়িত্ব হবে। তাহলে কি আমরা শিখলাম কি, যে সরলরেখার খণ্ডিত আকার সমীকরণ। আকারটা কি, x/a + y/b = 1। একটা ইকুয়েশন যদি এমন হয়, দেখো আরেকটু যাচাই করি আমরা, x/-4 y/3 = 1, তাহলে এটা খণ্ডিত আকার ইকুয়েশন নিশ্চয়ই। হ্যাঁ, এটা x অক্ষকে রেখাটা কোন বিন্দুতে ছেদ করবে, এখানে কত আছে, -4, তাহলে x অক্ষের ছেদ বিন্দু কত হবে, -4 0। এই রেখাটি y অক্ষকে কোন বিন্দুতে ছেদ করবে, 3 আছে এখানে, তাহলে y অক্ষের ছেদ বিন্দু হবে 3, সরি y অক্ষের ছেদ বিন্দু হবে কত, 0 3। এবার প্রশ্ন হচ্ছে যে রেখাটির x অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য কত, এবার কিন্তু এখানে -4 আছে, আমি যদি বলি x অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য কত, তাহলে দৈর্ঘ্য কিন্তু -4 নয়, দৈর্ঘ্য কি হবে, প্লাস। তাহলে x অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য কত হবে, 4, y অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য কত, 3। তো প্রিয় শিক্ষার্থীরা, এখান থেকে কিন্তু এরকম ইকুয়েশন দিয়ে তোমাদের এমসিকিউ প্রশ্ন এসে থাকে, যে একটা ইকুয়েশন দিয়ে যে মাল্টিপল সিচুয়েশন কোশ্চেন, অর্থাৎ বহুপদী শর্তসূচক প্রশ্ন এসে থাকে, যে এই রেখাটির x অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য কত, y অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য কত, রেখাটির x অক্ষের ছেদ বিন্দুর দৈর্ঘ্য কত, y অক্ষের ছেদ বিন্দুর দৈর্ঘ্য কত, এভাবে কিন্তু এসে থাকে। তোমরা এগুলো ভালোভাবে আয়ত্ত করে ফেলবে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ব্যাপারটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীরা, এর আগে আমি বলেছিলাম, আজকে আবার একটু বলছি যে x অক্ষের সমীকরণ কি, এটা যদিও আমরা আগেই বলেছিলাম যে x অক্ষের সমীকরণ কি। x অক্ষের সমীকরণ আবার একটু বলছি, x অক্ষের সমীকরণ, এটা প্রমাণ সহ কিন্তু আগেই দেখিয়েছিলাম, জাস্ট একটু সূত্রটা বলছি, y = 0। তাহলে y অক্ষের সমীকরণ কি হবে, x = 0। এটাও আগে বলেছি, এত এটা আলোচনা করলাম না। x অক্ষের সমান্তরাল রেখা, এটাও বলেছি, x অক্ষের সমান্তরাল রেখা, এক্ষেত্রে কি হয়, y = b। y অক্ষের সমান্তরাল রেখা, x = a। প্রিয় শিক্ষার্থীরা, এই চারটা সূত্রই কিন্তু আগে আমি প্রমাণ সহ তোমাদের আলোচনা করেছি, যে কখন x অক্ষের সমীকরণ, এটা এখানে কোনো টেস বললাম না, জাস্ট x অক্ষের সমীকরণটা কি হবে, y = 0।
y যদি 0 হয় সব, তাহলে কিন্তু x অক্ষটা পাওয়া যায়। আর y অক্ষের সমীকরণ, y অক্ষের উপরে সব সময় কিন্তু x এর মান 0, এই কারণে x 0। x অক্ষের সমান্তরাল রেখা y b, কারণ y যখন সামথিং হয় তখন x এর মান সব সময় 0, ঠিক আছে, একই থাকে ফিক্সড। তাহলে y b, এটা হলো x অক্ষের সমান্তরাল রেখা, y অক্ষের সমান্তরাল রেখা x a। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এবারে আমরা জাস্ট ছোট্ট একটা জিনিস দেখব যে একটা সরলরেখার সাধারণ সমীকরণ কখন x অক্ষ নির্দেশ করবে, কখন y অক্ষ নির্দেশ করবে, কখন x অক্ষের সমান্তরাল রেখা হবে, কখন y অক্ষের সমান্তরাল রেখা হবে। আমরা এখানে এটা লেখা থাকে, দেখো প্রথমে বলেছিলাম যে সরলরেখার সাধারণ সমীকরণ ax by c = 0। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু খেয়াল করবে, যদি x এর মান, x এর সহগ a যদি 0 হয়ে যায়, দেখো a যদি 0 হয় তাহলে কিন্তু এখানে x থাকবে না, থাকবে কি y = c, দেন এই রেখাটি হয়ে যাবে x অক্ষের সমান্তরাল রেখা হয়ে যাবে, ঠিক আছে। তাহলে a = 0 হলে কি হবে, x অক্ষের সমান্তরাল রেখা। যদি a 0 না হয়ে b 0 হয়, দেখো b 0 হলে কিন্তু এই টার্মটা তোমার ভ্যানিশ হয়ে যাবে, দেন y থাকছে না, তার মানে x = সামথিং হবে। x = সামথিং মানে কি, y অক্ষের সমান্তরাল রেখা। তাহলে b = 0 হলে কি হবে, y অক্ষের সমান্তরাল রেখা হবে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি c = 0 হয় তাহলে অবস্থাটা কেমন হবে, c 0, দেন ধ্রুবপদটা থাকছে না, শুধু x y যুক্ত পদ থাকছে। আমরা শিখেছিলাম মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ y = mx, সেখানে কিন্তু ধ্রুবপদ কোনো থাকবে না। তাহলে যদি c = 0 হয়, ধ্রুবপদ বাদ হয়ে গেল, দেন সেখানে কি থাকবে, x y যুক্ত পদ থাকবে। সেটা কোন ধরনের ইকুয়েশন, মূল বিন্দুগামী সরলরেখার ইকুয়েশন। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আবার একটু দেখো, a যদি 0 হয় তাহলে x ভ্যানিশ হয়ে যাবে, দেন হবে x অক্ষের সমান্তরাল রেখা। b যদি 0 হয়, y ভ্যানিশ হয়ে যাবে, x = থাকবে, সেটা y অক্ষের সমান্তরাল রেখা। c যদি 0 হয় তাহলে ধ্রুবপদ থাকবে না, সেটা হচ্ছে মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ। এবারে a ও 0, c ও 0, তাহলে a যদি 0 হয় x ভ্যানিশ হয়ে গেল, c যদি 0 হয় ধ্রুবপদ ভ্যানিশ হয়ে গেল, দেন কি থাকবে, by = 0, by = 0 মানে y = 0, y = 0 হওয়া মানে কি, x অক্ষের সমীকরণ হয়ে যাবে। তাহলে a যদি 0 হয় এবং c ও যদি 0 হয় তাহলে কি হয়ে যাবে, x অক্ষের সমীকরণ হয়ে যাবে, ঠিক আছে। আবার দেখো b 0, c ও 0, b যদি 0 হয় b ভ্যানিশ, c 0 হলে c ভ্যানিশ, দেন থাকবে x = 0, x = 0 কোন অক্ষের সমীকরণ, y অক্ষের সমীকরণ। তো শিক্ষার্থীরা, তোমরা দেখলে একটা ইকুয়েশনের উপর ভিন্ন ভিন্ন কন্ডিশন আরোপ করলে, শর্ত আরোপ করলে এটা কিন্তু ভিন্ন ভিন্ন ইকুয়েশন হয়ে যেতে পারে। এই কারণেই এই ইকুয়েশনটাকে আমরা বলেছি সরলরেখার সাধারণ ইকুয়েশন, জেনারেল ইকুয়েশন। তো শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তবে আরেকবার একটু রিভিউ করছি, এটা a 0 হলে x অক্ষের সমান্তরাল রেখা, b 0 y অক্ষের সমান্তরাল রেখা, c 0 মূল বিন্দুগামী সরলরেখা। a 0 এবং c ও 0, a 0 এবং c ও 0, y = 0 হয়ে যায় x অক্ষের সমীকরণ, b 0 c 0, x = 0 y অক্ষের সমীকরণ। তো প্রিয় শিক্ষার্থীরা, এভাবে তোমরা একটু এগুলো কিন্তু এমসিকিউ তে এসে থাকে এই কন্ডিশনগুলো। তাহলে আমরা কি শিখলাম আজকে আলোচনা থেকে, আমরা আজকে দেখলাম, আমরা আজকে শিখতে পারলাম কি, সরলরেখার সাধারণ সমীকরণ কি, মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ, সরলরেখার ঢাল আকার সমীকরণ, সরলরেখার ঢাল কি, একটা বিন্দুগামী m ঢাল বিশিষ্ট সরলরেখার সমীকরণ কিভাবে বের করব, দুইটা বিন্দুর সংযোগ রেখার সমীকরণ আমরা কিভাবে বের করব, সরলরেখার খণ্ডিত আকার সমীকরণ কি, x অক্ষের সমীকরণ, y অক্ষের সমীকরণ, x অক্ষের সমান্তরাল রেখা, y অক্ষের সমান্তরাল রেখা, এবং ভিন্ন ভিন্ন কন্ডিশনে জাস্ট ABC এর উপর যে শর্ত আরোপ করলে এটা কখনো x অক্ষের সমীকরণ, কখনো y অক্ষের সমীকরণ, কখনো x অক্ষের সমান্তরাল রেখা, y অক্ষের সমান্তরাল রেখা, মূল বিন্দুগামী সরলরেখা, x অক্ষ y অক্ষ নির্দেশ করে, এই সমস্ত জিনিস কিন্তু আমরা শিখতে পারলাম। প্রিয় শিক্ষার্থীরা,
আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো, তোমরা ভালোভাবে খেয়াল করেছো এবং এই নিয়ম অনুযায়ী সূত্রের আলোকে তোমরা আলাদা আলাদা ডিজিট ধরে সূত্রগুলো ভালোভাবে প্র্যাকটিস করে ফেলবে। আমরা আগামী ক্লাসে নূতন আলোচনা এবং এই সূত্রের প্রয়োগ নিয়ে আলোচনা করব। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।